একটা শেয়াল অনেকক্ষণ যাবৎ নদীর পাড়ে বসেছিল কাঁকড়া খাওয়ার জন্য। কিন্তু শেয়ালের ভাগ্যটা এতই খারাপ যে সেদিন সে কোনো কাঁকড়াই খেতে পারেনি, কারণ কোনো কাঁকড়াই নদী থেকে ওপরে ওঠেনি শেয়ালের ভয়ে। আজকে ভাগ্যটা এতই খারাপ যে একটা কাঁকড়াও খেতে পারলাম না। কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর নদীর পাড়ে শুয়ে বসে থেকে লাভ নেই, কারণ কোনো কাঁকড়াই আজকে নদীর পাড়ে উঠছে না। মনে হয় ওরা সবাই আমাকে দেখে ফেলেছে। আজকে আর কাঁকড়া খাওয়া হলো না। যাই জঙ্গলের অন্য দিকটা থেকে ঘুরে আসি, যদি কিছু খাওয়ার জন্য কপালে জোটে। এই বলে শিয়াল নদীর পাড় থেকে চলে গেল কাঁকড়া খেতে না পেরে। নদীর পাশের জঙ্গলেই একটি বাঘ আর একটি সারস নিজেদের মধ্যে গল্প করছিল। তারা একজন আরেকজনের ভালো বন্ধু ছিল। বন্ধু সারস, কেমন আছো? মনে আছে তুমি আমাকে একদিন বাঁচিয়েছিলে? আমার গলায় হাড় আটকে গেছিল। তুমি তোমার সরু ঠোঁট দিয়ে ওই হাড়টি আমার গলা থেকে বের করে দিয়েছিলে। এরপর থেকে আমরা দুজন অনেক ভালো বন্ধু হয়েছি। হ্যাঁ বাঘ বন্ধু, আমার মনে আছে তোমার গলা থেকে আমি একটা হাড় বের করে দিয়েছিলাম, যে জন্য তুমি তখনকার মতো বেঁচে গেছো। তা বন্ধু, এখনো কি তুমি অধৈর্যের মতো খাওয়া দাওয়া করো নাকি? না না বন্ধু, ওই বিপদটা হওয়ার পর থেকে আমি অনেকটা সচেতন হয়ে গেছি আর অনেকটা বুদ্ধিমানও হয়ে গেছি। এখন আমি আমার শিকার শক্তি এবং বুদ্ধি দুটো দিয়েই করি। প্রথমে বুদ্ধি দিয়ে শিকারকে ভয় দেখাই, তারপরে শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি ওই শিকারের উপর। শতভাগ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি শিকারের উপর ঝাঁপিয়ে পড়ি না। তারপর খুব শান্তশিষ্টভাবে ধীরে ধীরে ওই শিকারগুলো খাই আমি। বুঝতে পেরেছি বন্ধু, তুমি অনেক সচেতন হয়ে গেছো। আর সবাই ভুল থেকেই শিক্ষা নেয়, যে একবার যে ভুল করে সে আর দ্বিতীয়বার ওই ভুল করে না, যদি সে বুদ্ধিমান এবং সচেতন হয়। আর তোমার স্বীকার করার প্রক্রিয়াটাও অনেক অসাধারণ বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি অনেক ধৈর্য সহকারে শিকার করি। কিন্তু তুমি কিভাবে শিকার করো কোনোদিনও তো বললে না বন্ধু সারস। ও, তাহলে আমার স্বীকার করার প্রক্রিয়া শুনতে চাও বন্ধু? বা তাহলে শোনো, আমি অনেক ধৈর্য সহকারে চুপ করে নদীর পাড়ে গিয়ে বসে থাকি। আর যখনই কোনো মাছ বা কাঁকড়া মাথা উকি দেয় পানির নিচ থেকে, তখনই আমি ওদেরকে শিকার করি। কিন্তু আমার শিকার করাটা অনেক ধৈর্যের ব্যাপার, কারণ আমাকে ওত পেতে বসে থাকতে হয়। হ্যাঁ বন্ধু, তোমার শিকার করার প্রক্রিয়াটাও অসাধারণ। বুদ্ধি, শক্তি আর ধৈর্য, এই তিনটা যার মধ্যে আছে সে কমসে কম এই জঙ্গলে না খেয়ে মরবে না। বাঘ আর সারস নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলছিল। ঝোপের আড়াল থেকে সেই শেয়ালটি এই কথাগুলো শুনে ফেলল। সত্যিই তো, বাঘ আর সারস নিজেদের মধ্যে যা বলছিল সেটাই তো ঠিক। বুদ্ধি, শক্তি আর ধৈর্য, এই তিনটা যার মধ্যে আছে তার এই জঙ্গলে খাবারের অভাব নেই। আমার মধ্যে এই তিন ক্ষমতাটাই আছে, তাই আমাকে ভাবতে হবে কি করে চালাকি, শক্তি আর ধৈর্য দিয়ে শিকার করতে হবে। আর প্রথমে তো এখান থেকে সরে পড়ি, তা না হলে ওই বাঘ বেটা টের পেলে আমাকেও ছাড়বে না। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল জঙ্গলের অন্য দিকটায় গিয়ে নিজে নিজেই ভাবতে লাগলো এখন থেকে কিভাবে সে তার জন্য শিকার করবে, বুদ্ধি, শক্তি আর ধৈর্য দিয়ে। বুদ্ধি, শক্তি আর ধৈর্য দিয়ে শিকার করার জন্য প্রথমে আমার একটা বাসস্থান লাগবে, যেখানে আমি প্রাণীদের বোকা বানিয়ে নিয়ে যাব আর নিয়ে গিয়ে সুযোগ পাওয়া মাত্রই শিকার করে ফেলবো। তারপর ওইখানে আমি আমার পর্যাপ্ত পরিমাণের খাবারও জমিয়ে রাখতে পারবো। এভাবেই আমি আমার বুদ্ধি, শক্তি আর ধৈর্য দিয়ে শিকার করতে পারবো এই জঙ্গলে। এখন আমার প্রথম কাজ হচ্ছে নিজের জন্য একটি গুহা খোঁজা। এই বলে শিয়াল চলল নিজের জন্য একটি গুহা খুঁজতে। খুঁজতে খুঁজতে শিয়াল এক পর্যায়ে একটি গুহা খুঁজে পেল।
এই পশ্চিমের জঙ্গলে কোনো শিকার নেই বলে এই গুহার বাঘটাও এখান থেকে চলে গেছে উত্তরের জঙ্গলে। আমার জন্য ভালোই হয়েছে, এই গুহাটাই এখন থেকে আমার বাসস্থান। এই গুহাতেই জঙ্গলের প্রাণীদেরকে বোকা বানিয়ে এনে শিকার করে ফেলবো। ওরা কেউ বুঝতেও পারবে না। এখন যাই জঙ্গলের মাঠে আর গিয়ে দেখি কে হবে আমার শিকার। এই বলে শিয়াল চলল জঙ্গলের মাঠের দিকে। শিয়াল মাঠে গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকলো, আর সে দেখতে পেল একটি হরিণ ওই মাঠেই ঘাস খাচ্ছিল মনের সুখে। তখনই শিয়াল মনে মনে বুদ্ধি করলো এই হরিণটাকেই সে বোকা বানিয়ে শিকার করবে। আজকে তাহলে আমার কপালে এই হরিণটাই আছে, কোনো তাড়াহুড়া করা যাবে না। প্রথমে ওই হরিণটার সাথে কথা বলে ওকে বোকা বানাতে হবে, তারপর ওর বিশ্বাস অর্জন করে ওকে নিয়ে যেতে হবে ভুলিয়ে ভালিয়ে গুহায়। ওখানে সুযোগ পাওয়া মাত্রই ওই বেটাকে শিকার করে ফেলবো, তাহলেই ও কিছুই বুঝতে পারবে না, আর আমারও হরিণের মাংস খাওয়ার স্বাদ পূরণ হবে। এই বলে শিয়াল হরিণের সামনে গিয়ে উপস্থিত হলো, আর হরিণকে বলতে লাগলো, আরে হরিণ, কেমন আছো? তা এই মাঠের ঘাস খেতে তোমার কেমন লাগছে? নিশ্চয়ই সুস্বাদু আর অনেক মজার। হ্যাঁ, এই মাঠের ঘাস খেতে তো ভালোই লাগছে, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো শিয়াল? তুমিও কি ঘাস খাও নাকি আমার মতো? তুমি তো মানুষের মুরগি চুরি করে খাও, তুমি কিভাবে বুঝবে ঘাসের মর্ম? আরে হরিণ, এটা তুমি কি বলছো? মানুষদের গ্রামে গিয়ে মুরগি চুরি করা এখন আর আমার হয় না, কারণ মানুষরা অনেক চালাক হয়ে গেছে। মানুষদের গ্রামে ঢুকলেই ওরা ওদের পোষা কুকুর আমার পেছনে লেলিয়ে দেয়। এই জন্যই আমি চালাকি করে একটি গুহার সন্ধান করেছি, যে গুহার মধ্যে অনেক মিষ্টি ঘাস আছে, যেই ঘাসগুলো খেয়েই আমি এখন বেঁচে থাকি। কি বলছো শিয়াল? ঘাস আবার গুহার মধ্যে, তাও আবার মিষ্টি? এ কিভাবে সম্ভব? ঘাস কোনোদিনও মিষ্টি হয় নাকি? কেন, তুমি কোনোদিন মিষ্টি ঘাস খাওনি? ঘাস কেমন করে মিষ্টি হলো আমি বলি তোমাকে, শোনো। ওই গুহাতে আগে একটা বাঘ বাস করত। বাঘটা না জানি কত হরিণ শিকার করে খেয়েছে, আর ওই হরিণের হাড়গুলো থেকেই ওই ঘাসগুলোর জন্ম হয়েছে, যে কারণে ঘাসগুলো অনেক মিষ্টি আর সুস্বাদু। তুমি কি মিষ্টি ঘাস খেতে চাও? মিষ্টি ঘাসের কথা শুনে তো খেতে মন চাইছে, কিন্তু ওই গুহার বাঘটা যদি চলে আসে তাহলে তো ও আমাকেও শিকার করে ফেলবে, এই জন্যই একটু ভয় লাগছে। আরে এইটা তুমি কি বলছো? আমি তো তোমাকে বললামই ওই গুহার বাঘটা এখান থেকে চলে গেছে বহু আগে। ওই বাঘটা এখন আর ফিরে আসবে না কোনোদিনও, কারণ ও নতুন জঙ্গলে চলে গেছে, আর ওই জঙ্গলে অনেক শিকার, যে কারণে আমি নির্ভয়ে ওই গুহায় থাকি। আর আমি থাকতে তোমার কোনো বিপদ হবে তুমি কি করে ভাবলে? একবার আমাকে বিশ্বাস করেই দেখো। তাহলে ঠিক আছে, চলো। তুমি যখন এত করে বলছো তাহলে তো নিশ্চয়ই সত্যি কথা বলছো, আর মিষ্টি ঘাস খাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আমাকে নিয়ে চলো সেখানে শিয়াল, আমি তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। হরিণ রাজি হওয়ায় শিয়াল হরিণকে নিয়ে যেতে লাগলো সেই গুহার দিকে। এক পর্যায়ে শিয়াল হরিণকে নিয়ে সেই গুহায় এসে পৌঁছালো। হরিণ আশেপাশে দেখলো কোথাও কোনো ঘাস নেই, তাই সে শিয়ালকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার শিয়াল? তুমি তো বললে এখানে অনেক মিষ্টি ঘাস আছে, কিন্তু আমি তো কোথাও কোনো ঘাস দেখতে পাচ্ছি না। কোথায় সেই মিষ্টি ঘাস? আরে আমার দিকে তাকিয়ে থাকলে কি আর তুমি ওই মিষ্টি ঘাস দেখতে পাবে নাকি? মিষ্টি ঘাস তো তোমার ওই পিছে গুহার মধ্যে। একটু উকি মেরে ভালো করে দেখো, তাহলেই তো দেখতে পারবে। শিয়ালের কথা শুনে হরিণ পেছন দিকে ঘুরে উকি মেরে ঘাস দেখতে লাগলো, আর তখনই শিয়াল পেছন থেকে হরিণটিকে শিকার করে ফেললো। যাক বাবা, বুদ্ধি করে শেষমেশ হরিণটাকে শিকার করতে পেরেছি। হরিণের মাংস খেতে অনেক সুস্বাদু হয় শুনেছি, কিন্তু এই হরিণের মাংসটাকে আমার পুড়িয়ে খেতে ইচ্ছে করছে খুব, মানুষদের মতো। মন যখন চাইছে তখন তো খেতেই হবে, কি আর করা যাবে। আমি বরং আরো একটা কিছু শিকার করে আনি, তারপর দুইটাকে পুড়ে একসাথে মজা করে খাবো। এখন তো আমার বুদ্ধি, শক্তি আর ধৈর্য সবগুলোই কাজে দিচ্ছে, তাই সময় থাকতে বুদ্ধিমানের মতো আরো কয়েকটাকে শিকার করে আনি।
এই বলে শিয়াল নিজের বুদ্ধি খাটিয়ে আরো শিকার করতে লাগলো। শিয়াল জঙ্গলের মাঠে গিয়ে দেখলো আরেকটি ছাগল। তখন সে তার বুদ্ধি, শক্তি আর ধৈর্য খাটিয়ে ছাগলটিকেও একইভাবে শিকার করে ফেলল। এরপর শিয়াল নিজের মনের মতো ছাগল আর হরিণকে পুড়িয়ে খেতে লাগলো। তো দেখলে তো বন্ধুরা, শিকার করার জন্য অবশ্যই বুদ্ধি, শক্তি আর ধৈর্যের প্রয়োজন আছে, যেটা তোমরা সবসময় দেখো। আমি আবারও তোমাদের মনে করিয়ে দিলাম। আশা করি এই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। তাই তো আর দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দাও, আর তুমি তোমার মূল্যবান মন্তব্য কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। একটি জঙ্গলে এক হরিণের একটি ছানা ছিল। হরিণটি তার ছানাকে অনেক ভালোবাসতো। শোনো বাবা, আমি যখন ঘাস খাবো তুমি তখন আমার আশেপাশেই থাকবে আর কখনো কোনো দুষ্টুমি করবে না, কারণ জঙ্গলে অনেক দুষ্টু বাঘ আছে যারা তোমাকে ধরতে চাইবে, তাই কোনো রকম দুষ্টুমি করবে না। ঠিক আছে মা, আমি কখনো কোনো দুষ্টুমি করব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা, আমার সাথে সাথে আসো, এখন আমরা এখন মাঠে যাব। তারপর হরিণ আর হরিণের ছানা চলল মাঠে। এদিকে জঙ্গলের এক গুহায় একটি বাঘ বাস করত। বাঘটি ছিল অনেক শক্তিশালী। ক্ষুধা লাগলেই সে গিয়ে শিকার করত, আর বাকিটা সময় সারাদিন সে ঘুমাতো। অনেক তো ঘুম হলো, এখন একটা শিকার করে নিয়ে আসি। অনেক ক্ষুধা লেগেছে, আমার আবার খালি পেটে ঘুম হয় না। জঙ্গলে তো অনেক শিকার ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে থেকে হরিণকে ধরতে হবে আজকে। অনেকদিন হলো হরিণ শিকার করি না। এই বলে বাঘ চলল হরিণ শিকার করতে। এদিকে জঙ্গলে একটি হরিণ মনের সুখে ঘাস খাচ্ছিল। তখনই সেই বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো আর পালিয়ে পালিয়ে হরিণটিকে দেখছিল, আর হরিণ বাঘের উপস্থিতি টের পায়নি। এই তো একটা হরিণ, বেটা নিজের মনের সুখে ঘাস খাচ্ছে। এই সুযোগে পেছন থেকে গিয়ে ওকে ধরে ফেলি। এই বেটা দাঁড়া দাঁড়া বলছি, আমার সাথে দৌড়ে তুই পারবি না। তোর জন্য ভালো এটাই হবে তুই নিজে থেকে আমার কাছে ধরা দে। দাঁড়া। এক পর্যায়ে বাঘ হরিণকে ধরে ফেলল। এদিকে মা হরিণটি তার ছানাকে নিয়ে মাঠে পৌঁছে গেল। শোন বাবা, তুই এই গাছের নিচে গাছের ছায়ায় দাঁড়িয়ে থাক, আমি তোর পাশেই ঘাস খাচ্ছি। এখান থেকে কোনোখানে যাস না যেন, আমি ওখানেই আছি। কোনো বিপদ দেখলে আমার কাছে দৌড়ে আসবি। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো, তুমি ঘাস খাও। হরিণ তার ছানাটিকে গাছের ছায়ায় রেখে পাশে ঘাস খেতে লাগলো। এদিকে বাঘ তার গুহায় শুয়ে শুয়ে ভাবছিল, এই হরিণের মাংসটা খেয়ে তো আরো ঘুম ধরছে না, জিভটা লকলক করছে। ওই হরিণটিকে খেয়ে মজা পাইনি, মন চাচ্ছে হরিণের ছানা খেতে। হরিণের ছানার মাংস অনেক নরম আর সুস্বাদু। যাই জঙ্গলের ওই মাঠে যাই, ওইখানে কোনো না কোনো হরিণের ছানা পাবোই পাবো। বাঘ হরিণের ছানা খুঁজতে মাঠের দিকে গেল। মাঠে গিয়ে পৌঁছাতেই বাঘ দেখতে পেল সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের ছানাটিকে। আরে ওই তো একটা হরিণের ছানা, পেছন থেকে গিয়ে ওই হরিণের ছানাটিকে ধরে ফেলি। ওর মা ঘাস খাচ্ছে, আর একটা হরিণ আমাকে কিছুই করতে পারবে না।
বাঘ পেছন থেকে গিয়ে সুযোগ মতো ছানাটিকে ধরে ফেলল। মা মা বাঁচাও বাঁচাও, বাঘ আমাকে ধরে ফেলেছে, দয়া করে আমার ছানাকে ছেড়ে দিন। আপনি তো পশুদের রাজা বাঘ, আপনি অনেক শক্তিশালী প্রাণী, আপনি ওর চেয়ে অনেক ভালো ভালো শিকার পাবেন, দয়া করে ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। ও কি ক্ষতি করেছে আপনার? আমার সামনে এরকম মায়া কান্না করে কোনো লাভ নেই। এই পুচকে হরিণটাকে আমি খাবোই খাবো আজকে। এই বাচ্চা হরিণের মাংস খেতে আমার মন চাইছে, তাই আমি ওকে খাবো। কোনো লাভ ক্ষতি বুঝি না আমি। এই বলে বাঘটি হরিণের ছানাটিকে মুখে করে নিয়ে তার গুহায় ফিরে গেল। আর মা হরিণটি দুঃখ ভরা মন নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। আজ ওই বাঘটি শক্তিশালী বলে আমার নির্দোষ ছানাটিকে মেরে ফেললো। আমি ওই বাঘের ওপর প্রতিশোধ নেবই নেব। ওই বাঘকে তো আমি শক্তি দিয়ে হারাতে পারবো না, কিন্তু আমাকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে করে ওই বাঘটি হরিণ দেখলেই ভয় পায়, আর সেই সাথে এই জঙ্গল থেকে চিরদিনের জন্য পালিয়ে যায়। হরিণ ভাবছিল কিভাবে বাঘকে শিক্ষা দেওয়া যায়। হঠাৎই হরিণ দেখতে পেল রাস্তায় একটি বাঘ মরে পড়ে আছে। এই বাঘটি মনে হয় শিকার না করতে পেরে ক্ষুধার যন্ত্রণায় মরে গেছে। অনেকদিন আগে মরেছে নিশ্চয়ই, এর জন্য বাঘের শরীর পচতে শুরু করেছে। বুদ্ধি পেয়েছি, এই বাঘটিকে দিয়েই ওই বাঘটিকে বোকা বানাতে হবে। বাঘটি শিকার না পেলে এই রাস্তা দিয়েই অন্য মাঠে যাবে শিকার করতে, তখনই আমি আমার বুদ্ধি প্রয়োগ করব। হরিণ তার বুদ্ধিমতো অপেক্ষা করতে লাগলো বাঘের জন্য। এদিকে বাঘ হরিণের ছানা খেয়ে অনেক লম্বা একটি ঘুম দিয়েছিল। হরিণের বাচ্চাটি খেয়েছিলাম অনেকক্ষণ হয়েছে, এতক্ষণে তো সে হজম হয়ে গেছে। এখন খুঁজতে হবে নতুন শিকার। চাই মাঠে গিয়ে দেখি কোন শিকার কপালে জোটে আজকে। এই বলে বাঘ মাঠের দিকে গেল শিকার খুঁজতে। কিন্তু মাঠে গিয়ে দেখে পুরো মাঠটি ফাঁকা। এই মাঠে তো দেখছি কোনো রকম শিকারই নেই, মনে হচ্ছে সব প্রাণীরা ভয়ে জঙ্গল থেকে পালিয়ে গেছে। যাই সামনের মাঠে যাই। এই বলে বাঘ যেতে লাগলো সামনের মাঠে, ওই রাস্তা দিয়ে যে রাস্তায় হরিণ তার ফাঁদ পেতে রেখেছিল। বাঘকে দেখে হরিণ বাঘের মাংস খেতে শুরু করলো। বাঘ হরিণের মাংস খেতে দেখে অবাক হয়ে গেল। আরে বাবারে, এই হরিণটা আবার বাঘের মাংস খাচ্ছে কি করে? ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? তাহলে তুই সেই বাঘ যে আমার ছানাটিকে নির্মমভাবে হত্যা করে খেয়ে ফেলেছিস। তোদের জন্যই আমি আমার শিং ধার দিয়েছি। এই শিংয়ের একটি গুঁতোই তোদের মতো শক্তিশালী বাঘদেরকেও মেরে ফেলতে পারে। এখন থেকে আমি আর ঘাস খাবো না, খাবো বাঘের মাংস। তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। হরিণের এরকম কথা শুনে বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। আরে বাবারে, এই হরিণটা তো দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ও আমাকে শিকার করার জন্য আমার পিছু ধাওয়া করেছে। এই জঙ্গল থেকেই পালিয়ে যেতে হবে, আর কোনোদিনও কোনো হরিণের সামনে পড়া যাবে না ভুলেও। এখন তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই বলে বাঘটি আরো জোরে দৌড়িয়ে জঙ্গল থেকে পালিয়ে যেতে লাগলো। হরিণের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? তো অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।